Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take your project management class. In our previous class, we discussed about the chapter 4, project implementation and control. In our previous class, we discussed about the project implementation phase approaches. Today we discuss about the project implementation plan. The project implementation plan includes একটা প্রজেক্ট যদি আমরা রেডি করতে ইমপ্লিমেন্ট করতে যাই এবং ওখানে যেসব প্রসেসের দরকার হয় যে একটা প্ল্যান ইমপ্লিমেন্ট করার সময় যেসব প্ল্যানের দরকার হয় তার মধ্যে প্রথম হচ্ছে দ্য প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন শিডিউল. This is concerned with the what is activities can produce the expected project output, what is the sequence of these activities, what is the time frame from these activities and who will be responsible for carrying out each activity. তার মানে হচ্ছে দেখেন আমরা যখন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা কি আউটপুটটা অ্যাকচুয়ালি প্রজেক্ট থেকে বের করছি, মানে আমাদের এই প্রজেক্টের মেন টার্গেটটা কি, আমরা সেখান থেকে কোন আউটপুটটা পাবো এবং ওই আউটপুটের জন্য আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করব ওই অ্যাক্টিভিটিগুলো কী হবে, কোন সিকোয়েন্স মেনটেন করবে, এদের টাইম ফ্রেমটা কেমন হবে, সেটা এই অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে আমাদের কী পরিমাণ টাইম লাগবে, আমাদের কি একটা কাজ কমপ্লিট করার জন্য আমাদের কোন কোন কী পরিমাণ টাইম লাগতে পারে, আমরা কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, এই সবগুলো কী করতে হবে আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যানের মধ্যে ডিসকাস করে নিতে হবে. এবং লাস্ট ওয়ান যেটা দেখা যাচ্ছে হুইল বি দ্য রেসপন্সিবল ফর ক্যারিং আউট দ্য ইচ অ্যাক্টিভিটি. আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর জন্য আমাদের রেসপন্সিবল কে থাকবে, আমাদের কাজের তদারকি বা মনিটরিংটা কে করছে, আমাদের কাজটা যদি কমপ্লিট না হয় তার জন্য কে রেসপন্সিবল হবে. তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন শিডিউলের মধ্যে আমাদের ডিসকাস করে নিতে হবে. এরপর যেটা রয়েছে দেখেন দ্য ফলোয়িং মেথড মে বি ইউজ টু আনসার দ্য অ্যাবভ কোয়েশ্চেন্স. তো দ্যাট মিনস হচ্ছে আমরা যে কোয়েশ্চেনগুলো দেখেছিলাম, হোয়াট অ্যাক্টিভিটি ক্যান প্রডিউস এক্সপেক্টেড প্রজেক্ট আউটপুট, হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ দিস অ্যাক্টিভিটিস, হোয়াট ইজ দ্য টাইম ফ্রেম ফ্রম or these activities and who will be the responsible for carrying out the each activity. তাহলে এই যে কোয়েশ্চেনগুলো আমরা এখানে পাচ্ছি কী পরিমাণ টাইম লাগবে, কোন সিকোয়েন্সগুলো এখানে ফলো করা হবে, কোন সিকোয়েন্সগুলো এখানে ফলো করা হবে, মানে কোন শিডিউলগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো করব, ডিউরেশনটা কেমন হবে, এই কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু আমরা পেয়ে যাব এই আমাদের যে কয়েকটা মেথড রয়েছে, গ্যান্ট চার্ট মেথড, ক্রিটিক্যাল পাথ মেথড, প্রজেক্ট ইভালুয়েশন রিভিউ, ট্যাকটিক মেথড অথবা পার্ট মেথড. এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার পেয়ে যাব. কারণ হচ্ছে দেখেন ফার্স্ট ওয়ান ইজ যেটা হচ্ছে গ্যান্ট চার্ট মেথড. গ্যান্ট চার্ট মেথডটা হচ্ছে নর্মালি এমন একটা প্রসেস যেটা হচ্ছে গ্রাফিক্যালি বা ভিজুয়ালি আমরা কী করে প্রেজেন্টেশন করে থাকে আমার কাজটা কী পরিমাণ শেষ হয়েছে বা হচ্ছে. That means it is one of the technique of project scheduling which depict the frequency of activities and determine the period of time for implementation. Normally এটা একটা হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল গ্রাফের মাধ্যমে আমাদের এখানে শো করা হয়ে থাকে, কিছু হরিজন্টাল থাকে কিছু ভার্টিক্যাল লাইন থাকে, এগুলোর মাধ্যমে আমাদের আর এখানে অ্যাক্টিভিটিগুলো এখানে হচ্ছে এই হরিজন্টালে হচ্ছে ডিউরেশন. তাহলে আমার একটা ফার্স্ট অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে কী পরিমাণ টাইম নিচ্ছে, এরপর আমি সেকেন্ড অ্যাক্টিভিটিটা স্টার্ট করছি এবং ওটাতে আমার কী পরিমাণ টাইম লাগছে, এই সবগুলো কী করা হয় এই গ্যান্ট চার্টের মাধ্যমে আমরা শো করা হয়ে থাকে. মানে আমরা যখন গ্যান্ট চার্টটা দেখবো নর্মালি ওই গ্যান্ট চার্টের মধ্যে দেখলে আমরা বুঝতে পারবো একটা কাজটা কখন শুরু হচ্ছে এবং কখন কমপ্লিট হচ্ছে, বি কাজটা কখন শুরু হচ্ছে এবং সেটা কখন কমপ্লিট হচ্ছে, এবং সেমভাবে প্রত্যেকটা কাজের অ্যাক্টিভিটি এবং প্রত্যেকটা কাজের ডিউরেশন কিন্তু এই গ্যান্ট চার্টের মধ্যে দেওয়া থাকে. এরপর যেটা রয়েছে ক্রিটিক্যাল পাথ মেথড, এটা যদি আমরা নর্মাল ওয়েতে বলতে যাই, এটা হচ্ছে এমন একটা প্রেজেন্টেশন, টেকনিক্যাল প্রেজেন্টেশন বা যেটার মাধ্যমে কি করা হয় আমার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটা শো করা হয়ে থাকে. দ্যাট মিনস হচ্ছে আমরা একটা এক্সাম্পলের কথা বলি, যেমন আমরা একটা
বাড়ির কাজ শুরু করে থাকি, একটা যদি বিল্ডিংয়ের কাজ শুরু করি, তখন একটা বিল্ডিংয়ের কাজ করতে হচ্ছে কোন কাজটা আগে, কিছু সিকোয়েন্স কিন্তু আমাদের এখানে মেনটেন করতে হবে, কোন কাজটা আগে করতে হবে। আমি কিন্তু ফার্স্ট ফ্লোর কমপ্লিট না করে, ফার্স্ট ফ্লোরের যে এই রুফটা আছে ওটা কমপ্লিট না করে আমি কিন্তু সেকেন্ড ফ্লোরে কাজ করতে শুরু করতে পারবো না। আমি যদি গ্রাউন্ডের ফাউন্ডেশনটা রেডি না করে আমি কিন্তু উপরে কাজগুলো স্টার্ট করতে পারবো না। তাহলে দেখেন এখানে হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে, মানে আমি যদি এটা এক কাজে ধরি, এই কাজটা যদি কমপ্লিট হয় তারপর হচ্ছে আমি বি কাজটা স্টার্ট করতে পারবো। সেমভাবে আমার এই বি কাজটা যদি কমপ্লিট হয় তাহলে আমি কি করতে পারবো, সেমভাবে সি কাজটা কমপ্লিট করতে পারবো। তাহলে এখানে প্রত্যেকটা কাজের শিডিউল হচ্ছে, সিকোয়েন্সগুলো হচ্ছে মেনটেন করতে হয়, এবং এখানে কাজগুলো হচ্ছে আমরা ডিটারমাইন থাকে, আমার এই কাজটা কখন কমপ্লিট হবে, সি কাজটা কখন কমপ্লিট হবে, এবং এরপরে কাজটা কখন কমপ্লিট হবে। বাট যে পার্ট রয়েছে প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক্স, এটা অনেকটা সিপিএম এর মতোই, বাট এখানে হচ্ছে আমার ডিউরেশনটা দেওয়া থাকে না, মানে সার্টেন কোনো কাজে আমি অ্যাক্টিভিটিস জন্য এই এটা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে আমার এখানে আনসার্টেনটি যে সকল কাজ রয়েছে বা ইভেন্ট রয়েছে, ওই সকল কাজের জন্য বা ইভেন্টের জন্য কি করতে হয়, আমাদেরকে এখানে এই পার্টটা ইউজ করতে হয়। এরপর যে সিম্পল ফরম্যাট রয়েছে, সিম্পল ফরম্যাটের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের প্রজেক্ট এই প্রজেক্টের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, ইভেন্টগুলো রয়েছে, ওগুলোর গ্রাফিক্যাল শোটা দেখতে পারি। এই শিডিউল নর্মালি ওয়েতে আমাদেরকে এখানে কি করা হয়, প্রেজেন্টেশন করা হয়ে থাকে। এরপর যেটা রয়েছে দেখেন প্রজেক্ট দ্য রুল অফ দ্য ইমপ্লিমেন্টেশন এজেন্সি। আমাদের কিছু এজেন্সি থাকে যারা আমাদেরকে এই ইমপ্লিমেন্টেশনের কাজগুলোতে হেল্প করে থাকে। দ্য স্পেসিফিক রেসপন্সিবিলিটিস অফ দ্য কি স্টাফ ডিউরিং দ্য প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড দ্য মনিটরিং অ্যান্ড আউটলাইন। তারা নর্মালি কী করে থাকে, যে সকল স্পেসিফিক কাজগুলো তাদেরকে দেওয়া হয়ে থাকে সেগুলো ওরা মনিটরিং করে থাকে, এবং ওই আউটলাইন বা ডেডলাইনের মধ্যে যাতে তারা কাজটা শেষ করতে পারে সেটা নিয়ে তারা নর্মালি কাজ করে থাকে। এরপর হচ্ছে বেনিফিশিয়ারি পার্টিসিপেশন। The involvement of the beneficiaries in planning and implementation and what is expected of them is spelled out. এরাও নর্মালি আমাদের কি করে থাকে, আমাদের যে কাজগুলো হচ্ছে প্ল্যানিংগুলো হচ্ছে প্রজেক্টের যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে ওখানে তদারকি করে থাকে এবং কাজগুলো মনিটরিং করে থাকে, এবং যেন আমরা যে পরিমাণ এক্সপেক্ট করছি ওই এক্সপেক্টেড কাজগুলো যেন আমরা পেয়ে থাকি তার নর্মালি মনিটরিংটা তারা করে থাকে। এরপর হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড স্টাফিং। হিয়ার দ্য ফলোয়িং আর শাউট প্রজেক্ট স্ট্রাকচার ফর পারপাস অফ ম্যানেজমেন্ট, qualification and skill for the staff, job description and specification for the staff, technical assistance if needed. এখানে আমাদের যে প্রজেক্ট স্ট্রাকচারটা রয়েছে ওটার জন্য আমাদের অর্গানাইজেশনাল যে স্টাফিং বা এমপ্লয়মেন্ট বা যারা কাজ করে তাদেরকে আমরা সিলেক্ট করে থাকি, ওদের কিছু ক্রাইটেরিয়া দেওয়া থাকে, আমাদের ওদের কী ধরনের কোয়ালিফিকেশন লাগবে, যে কী ধরনের মানে এই স্কিলগুলো আমাদের কী দরকার, তারপর হচ্ছে জব ডিসক্রিপশন। আমরা যখন ওদেরকে হায়ার করব তাদেরকে এই ক্রাইটেরিয়াগুলো বা এই রিকোয়ারমেন্টগুলো দেওয়ার পর কিন্তু আমরা ফিল আপ করার পর কিন্তু আমরা তাদেরকে হায়ার করে থাকি, এবং এই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ হলে কিন্তু একটা স্টাফ বা যে টেকনিক্যাল জিনিসগুলো আমাদের লাগে ওই জিনিসগুলো থাকার ফলে কিন্তু আমাদের একটা প্রজেক্টের কাজটা কিন্তু অত দ্রুত, আমার যদি স্কিল না থাকে, আমি যদি এমন একটা এজেন্সির মাধ্যমে এমন একটা স্টাফের মাধ্যমে আমার কাজটা তদারকি করছি তার কিন্তু এমন একটা কোনো স্কিল নেই, তাহলে দেখা যাবে আমাদের কাজটা স্মুথলি হচ্ছে না বা অনেক কিছুই ত্রুটি থেকে যাচ্ছে যেগুলো ওই স্টাফের চোখে পড়ছে না। এবং অর্গানাইজেশনাল যে স্ট্রাকচারগুলো দরকার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, ওগুলো যদি আমাদের ঠিক মতো না থাকে তাহলে কিন্তু কাজটা ঠিক মতো হবে না, আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। এরপর যেটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রয়েছে দেখেন, দিস লুকস অ্যাট ফান্ডস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড, ফিনান্সিয়াল রিপোর্টস অ্যান্ড স্টেটমেন্টস অ্যান্ড হাউ ওফেন দে উইল বি ডিমেড। আমরা যে কোনোই কাজ করতে যাই কেন, যে কোনো প্রজেক্টের কাজ করতে যাই না কেন, আমাদেরকে ফার্স্টে কিন্তু আমাদের যে ফিনান্সিয়াল জিনিসটা রয়েছে ওটা আমাদেরকে ডিটারমাইন করে নিতে হবে, আমাদের একটা প্রজেক্টের পেছনে কী পরিমাণ ফিনান্স আমাদের লাগতে পারে, কী পরিমাণ টাকা আমাদেরকে লাগতে হবে, কী পরিমাণটা আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, এবং আউটপুট যতদিন পর্যন্ত একটা প্রজেক্টের আউটপুট বা কাজের আউটপুট না আসে
ততদিন পর্যন্ত আমাদের কী পরিমাণ কস্ট হতে পারে, ওই সবগুলো জিনিস কিন্তু আমাদের আগে থেকে চিন্তাভাবনা করে রাখতে হবে। এবং আমাদের এই যে একটা ফান্ডের কথা আমরা বলছি, ইনভেস্টমেন্টে বলেন, ওই ফান্ডটা আমরা কোত্থেকে ম্যানেজ করব, এটা কীভাবে আমরা এক্সপেন্স করব, কোন কোন জিনিসটাতে কীভাবে ব্যয় হবে, কতটুকু ব্যয় হবে, কী পরিমাণ লাগবে না লাগবে, এই সবগুলো কিন্তু আমাদের একটা আলাদা আলাদা ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করতে হবে, স্টেটমেন্ট তৈরি করতে হবে। এবং ওগুলো আমাদের নর্মালি অ্যাকাউন্টিংয়ে যারা থাকে, ফিনান্সে যারা থাকে তাদেরই কাজ থাকে। এবং এগুলো আমাদেরকে সবসময় কী করতে হবে, উপরে যারা থাকে, উপরের লেভেল যারা থাকে তাদেরকে আমাদের শো করতে হবে। এরপর হচ্ছে রিপোর্টিং সিস্টেম, যেটা আমরা আগেই বলেছি। দিস লুকস অ্যাট হু উইল বি রিপোর্টিং টু হোম অ্যান্ড হাউ ওপেন দেয়ার ইজ নিডেড টু ডিজাইন দ্য স্ট্যান্ডার্ড রিপোর্টিং ফরম্যাট। আমি যে এখন কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম ফিনান্সিয়াল রিপোর্টগুলো, ওগুলো কিন্তু আমাদের কী করতে হবে, উপরে যারা এই মনিটরিং কাজ রয়েছেন, কন্ট্রোলের কাজে রয়েছেন, তাদেরকে কিন্তু আমাদের এই রিপোর্টগুলো শো করতে হবে। এবং অবভিয়াসলি এই রিপোর্টগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম বা ডিজাইনে তৈরি করা হয়ে থাকে। এরপর হচ্ছে সাস্টেনেবিলিটি। The concept of sustainability is based on belief that projects should result in benefit that have lasting effect. Projects should be sustained beyond the life of funding, especially it is the grant. Projects should not exhaust and available resources like raw materials and labor. স্বাভাবিকভাবে আমাদের যে প্রজেক্টের সাস্টেনেবিলিটিতে থাকে সেটা আমাদের একটা আমরা যে যদি আমি একটা বিল্ডিংয়ের কথাই বলি, একটা বিল্ডিংয়ের প্রজেক্ট যদি আমরা রেডি করি, বা একটা ব্রিজ যেটা আমরা রেডি করব, ওইটা সাস্টেনেবিলিটি অনেকটা ডিপেন্ড করে অনেকটা বিলিফের উপর এবং ওটার মেনটেনেন্সের উপর, আমরা কতটা স্মুথলি কাজ করেছি এবং ওটার মেনটেনেন্সটা কেমন হচ্ছে, ওগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা প্রজেক্টের সাস্টেনেবিলিটি ডিপেন্ড করে থাকে। এবং ওটার আমরা প্রজেক্টের কাজটা শেষ হয়ে গেলেও কিন্তু আমরা ওটার সার্ভিসটা অনেক দিন ধরেই পেয়ে থাকি। তো সার্ভিসটা যাতে পেয়ে থাকি সেই জন্য আমাদের কী করতে হবে, কাজগুলোও কিন্তু ওভাবে করতে হবে। এরপর হচ্ছে টাইম কন্ট্রোল অ্যান্ড রিমেডিয়াল অ্যাকশনস। টাইম টেকেন টু ইমপ্লিমেন্ট দ্য প্রজেক্ট অ্যাক্টিভিটিস ইজ ওয়ান মেজার অফ দ্য successfulness of supervision or monitoring of project implementation. Supervisors pays the particular attention on time control measures, time scheduling and its supervision, time extension and postponement, damage for non-completion and defect for the warranty period. আমাদের যে মনিটরিংয়ে যারা থাকে তার মানে নর্মালি তারা কি করে থাকে, টাইমে যে জিনিসটা থাকে ওটা কন্ট্রোল করতে চায় এবং রেমিডিয়াল অ্যাকশনগুলো তারা নিতে চায়। তারা সবসময় কিন্তু সুপারভাইজ করে থাকে, কাজের মেজারমেন্টগুলো করে থাকে, শিডিউলগুলো চেক করে থাকে, মানে আমাদের টাইমটা এক্সটেনশন বা পোস্টপোন আমাদের কী পরিমাণ কাজটা শেষ হতে কী পরিমাণ টাইম লাগে, আমরা যে টাইমে আমরা শেষ করব কথা বলেছি ওই টাইমের মধ্যে কি আমরা শেষ করতে পারছি কিনা, আমাদের টাইমের এক্সটেনশনগুলো দরকার হচ্ছে কিনা, এই সবসময় কিন্তু তারা এই জিনিসগুলো সুপারভাইজ করে থাকে। এরপর হচ্ছে সুপারভিশন অফ ইমপ্লিমেন্টেশন অফ প্রজেক্ট শিডিউল। This involves a set of the checks and balance to ensure that the schedule is being adhered to ensure that the time schedule is being adhered to. The project activity time is listing can be great important. যেটা আগে বললাম, আমরা সুপারভিশন অলওয়েজ কী করে থাকে, আমাদের যে কাজগুলো চলছে, শিডিউলগুলো হচ্ছে, টাইমগুলো হচ্ছে, ওগুলো অলওয়েজ সুপারভাইজ করে থাকে। তারা চেকের মধ্যে রাখে আমাদের টাইমের সাথে কাজের ব্যালেন্সটা ঠিক আছে কি না, এবং না আমাদের শিডিউল অনুযায়ী আমরা আমাদের টাইম অনুযায়ী কাজটা কমপ্লিট করতে পারবো কিনা, ওগুলো অলওয়েজ ওরা কী করে থাকে, সুপারভাইজ করে থাকে। এরপর যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। এখানে দুইটা ধরনের একটা ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে যেটা আমাদেরকে হেল্প করে থাকে, আর একটা হচ্ছে যেটা আমাদেরকে প্রবলেম ক্রিয়েটস করে থাকে। ফার্স্ট ওয়ান ইজ ফ্যাক্টরস দ্যাট লিড টু দ্য সাকসেস অফ প্রজেক্ট। যে এই সকল ফ্যাক্টরস আমাদের প্রজেক্টের সাকসেসের দিক থেকে হেল্প করে থাকে সেগুলো হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, সিম্পলিসিটি অফ ডিজাইন, কেয়ারফুল প্রিপারেশন, গুড ম্যানেজমেন্ট, ইনভলভমেন্ট অফ দ্য বেনিফিশিয়ারিজ বা কমিউনিটি।
স্বাভাবিকভাবে আমাদের একটা পলিটিক্যাল যে কমিটমেন্ট থাকে ওই কমিটমেন্টটা, তারপর হচ্ছে আমাদের প্রজেক্টের যে ডিজাইনগুলো আমরা যদি সিম্পলি ডিজাইন করি তাহলে ইজিলি আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। আমরা যদি কেয়ারফুলি প্রিপারেশন নিই তাহলে আমরা কিন্তু কাজটা খুবই তাড়াতাড়ি শেষ করতে পারবো। তারপর হচ্ছে গুড ম্যানেজমেন্ট, ইনভলভমেন্ট অফ দ্য বেনিফিটস, এই সবগুলো কিন্তু আমাদের একটা প্রজেক্টের সাকসেসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে যে সকল ফ্যাক্টরস আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করে থাকে সেগুলো হচ্ছে দেখেন, ফ্যাক্টরস অ্যান্ড প্রবলেমস দ্যাট লিড টু দ্য ফেলিওর অফ প্রজেক্ট। ফিনান্সিয়াল প্রবলেম, ফার্স্ট ওয়ান ইজ আমাদের স্বাভাবিকভাবে আমাদের যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো না। ম্যানেজমেন্ট প্রবলেমস, ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমস ক্রিয়েট হতে পারে। টেকনিক্যাল প্রবলেমস, পলিটিক্যাল প্রবলেমস, পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। এরপর হচ্ছে যে আদার টাইপস অফ ইমপ্লিমেন্টেশন প্রবলেম, ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে পুয়ার শিডিউলিং অফ প্রজেক্ট লিডিং টু ডিলেস ইন পুয়ার শিডিউলিং অফ প্রজেক্ট লিডিং টু ডিলেস ইন দ্য ইমপ্লিমেন্টেশন। তারপর হচ্ছে misallocation of funds, তারপর হচ্ছে delay and sometimes lack of the counterpart funding, lack of the accountability and transparency, তারপর হচ্ছে bureaucracy of decision making, selfishness and the favoritism by some project managers। এই সবগুলোর কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে। তাছাড়া আরও কিন্তু কিছু প্রবলেম রয়েছে যেগুলো আমাদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে থাকে। উইক মনিটরিং সিস্টেমটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু যারা কাজ করবে তারা কিন্তু ঠিকভাবে কাজ করবে না, তাদের ইচ্ছা মতো কাজ করবে। তারপর হচ্ছে ন্যাচারাল ক্লাইমেটিস লাইক ড্রাউট, আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড অ্যান্ড হ্যাইলস্টোর্ম, বিভিন্ন ঝড়, তারপর ভূমিকম্প, এইসব জিনিসের জন্য কিন্তু আমাদের কাজে বিঘ্ন ঘটে থাকে। পলিসি চেঞ্জেস, বারবার যদি পলিসি চেঞ্জ হয় তাহলে কিন্তু কাজের এফেক্ট হয়ে থাকে। মাইগ্রেশন অফ দ্য বেনিফিশিয়ারিজ, ল্যাক অফ দ্য টিম ওয়ার্ক, লেক অফ দ্য ইনসেন্টিভস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এক্সেট্রা। এইসব কিছুই কিন্তু নর্মালি আমাদের একটা প্রজেক্টে বা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রবলেম ক্রিয়েট করে থাকে। সো এই ফ্যাক্টরসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে এগুলো আমাদের কাজের বিঘ্ন না ঘটায়, আমরা যাতে কাজটা টাইমলি কমপ্লিট করতে পারি। দ্যাটস অল ফর মাই টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।